এখানেই হত্যা করা হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লাকে 1757 সালে 2 জুলাই। নবাব মীর জাফরের কবর এটা। পাবলিক ইনাকে মীর জাফর বলে জানে। ইনার আসল নাম লেখা আছে নেম প্লেটে, সুজাউল মুলক হাসামাত দাওলা নবাব মীর মোহাম্মদ জাবার খান বাহাদুর মোহাম্মদ জং নবাব নাজিম অফ বেঙ্গল। এই মসজিদের দেয়ালগুলো আজও দাঁড়িয়ে আছে সেই নবাবের সময় থেকে। নাম হাজারদুয়ারির মালিক, ইনার মেয়ের কবর এর ভেতরে। সুলতান গিতিয়ারা বেগম সাহেবা। যত ঘিরার ভেতরে কবরগুলো আছে এগুলো সব মেয়েদের। ইনারা বাইরে বেড়ালে বোরখা পরে বেড়াতেন। মারা যাবার পরে ইনাদেরকে পর্দা নসিমে রাখা হয়েছে। এইটা হলো নসিপুর রাজবাড়ি। এই নামটা তো অনেকেই জানো, আসলে এটা কোনো রাজবাড়ি না, এটা হচ্ছে ডাকাতের বাড়ি। একদিনের ছুটিতে ঘুরে এলাম ঐতিহাসিক মুর্শিদাবাদ শহর। এখানকার রাজবাড়ি ও ইতিহাস দেখলাম। তোমরা চাইলে এখানে আসতে পারো, খুবই কম খরচে আর খুবই সহজে তোমরা এখানে ঘুরতে পারবে। কিভাবে এখানে আসবে, আমরা এখানে কিভাবে এলাম, কত টাকা খরচা হলো, সবই দেখাই চলো ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, সবকিছুই থাকছে ভিডিওতে। ভিডিওটা পুরো দেখলে তোমরা বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম আরো একটা নতুন ভিডিওতে। ইন্ট্রো দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি আজকে কোথায় যাচ্ছি। আমাদের জার্নি শুরু হবে শিয়ালদা থেকে। আমি এখন শিয়ালদা স্টেশনেই আছি। তো এখান থেকে আমরা মুর্শিদাবাদ যাবো। রাতে লালগোলা প্যাসেঞ্জার ধরবো, 11:30 ট্রেন আছে। আমরা অনেকটা আগে এসেছি, তাই এখানে একটু ঘুরবো বেড়াবো। আর রাতের বেলা শিয়ালদা স্টেশনের ভিউ কেমন লাগে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই স্টেশন কিন্তু অনেক ব্যস্ত রেলওয়ে স্টেশন, আর এই স্টেশনে ভিড় সবসময় লেগেই থাকে। আর এই সাইডে নতুন এই স্ট্রাকচারটাকে দেখো কত সুন্দর লাগছে। তো আমাদের ট্রেন চলে এসছে, আমরা এবার যাবো। তোমাদেরকে লোকোমোটিভটাকেও দেখাচ্ছি দেখো। আর আমি সামনে দাঁড়িয়ে আছি, সামনে কিন্তু 3টে বগি স্লিপার আছে, আর আমাদের কোনো রিজার্ভেশন নেই। আমি শুধু তোমাদেরকে ট্রেনটা দেখাবো বলে সামনে আছি। পিছনে যাওয়ার আগেই ট্রেন চলে এসছে, তো আমরা একটু এখানে লেট করে এসছি। আর এতটাই ভিড়, তোমাদেরকে ভিড়টা দেখাতাম যদি পিছনে থাকতাম। আর যাই হোক, আমরা যেদিন যাচ্ছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর আমরা জেনারেলে জার্নি করবো। অনেক ভিড় পেরিয়ে ট্রেনে উঠে পড়েছি, সিট পেয়ে গেছি। আর এই ট্রেনের কিন্তু অনেক হাই ডিমান্ড আছে, এই ট্রেনে ভিড় প্রচুর হয়। আমরা যেই দিন যাচ্ছিলাম পুরো জার্নিটায় বৃষ্টি হয়েছে, হয়তো ওই কারণে ভিড়টা একটু কম ছিল, কিন্তু এমনি নর্মাল সময় এই ট্রেনে কিন্তু প্রচুর ভিড় হয়। তোমাদেরকে তো বলাই হলো না যে আমরা কত টাকার টিকিট কাটলাম। আমরা জেনারেলে যাচ্ছি, আমরা 45 টাকার টিকিট কেটেছি। তোমরা যদি স্লিপারে যাও 105 টাকার টিকিট পড়বে। এবার তোমাদেরকে এই ট্রেনের বাথরুমটাকে দেখাই কতটা পরিষ্কার। তোমরা দেখতেই পাচ্ছ, আমি আর কিছু বলছি না, তোমরা দেখেই বুঝতে পারছো বাথরুম কেমন। নর্মাল যেমনই হয় তেমনই হবে। এখানে একটা আয়নাও তোমরা দেখতে পাবে মুখ দেখার জন্য। আর এই ট্রেনে কিন্তু তোমরা রাতে কোনো খাবার পাবে না, তাই আমি শিয়ালদা স্টেশন থেকে বিরিয়ানি নিয়ে এসেছি, ওটাই খেয়ে রাতটা কাটাবো। একদম যে খাবার এই ট্রেনে পাবে না তা না, ঝালমুড়ি চা এইসব পেয়ে যাবে। আমাদের ট্রেন চলে এসছে কৃষ্ণনগর সিটি জংশন। এখান থেকে তোমরা খাবার নিতে পারবে, একটাই মাত্র দোকান আছে পুরো স্টেশনে, আর কোথাও দোকান তোমরা পাবে না। আর এই স্টেশনে 5 মিনিটের হল্ট আছে, তাই চোখে ঘুম নিয়েও লাভলাম তোমাদেরকে দেখানোর জন্য। ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনে আমরা উঠে পড়েছি। আর কৃষ্ণনগর স্টেশন পুরো ফাঁকা, তোমরা দেখাই পাচ্ছ। আমরা যেদিন যাই সেদিন তো পুরো দিনটাই বৃষ্টি হয়েছে, পুরো রাতটাই বৃষ্টি হয়েছে। কিন্তু সেখানে যখন যাই মুর্শিদাবাদে, পুরো সারা দিন রোদ ছিল, বিকালে হালকা বৃষ্টি এসেছিল। তোমাদেরকে দেখাবো একদম শেষে। ট্রেনের ভেতরটা দেখো কতটা ফাঁকা। এমনিতেই প্রথম থেকেই ফাঁকায় ফাঁকায় যাচ্ছিলাম, তারপর কৃষ্ণনগরের পর থেকে একদম ট্রেনটা ফাঁকা হয়ে যায়। যাই হোক, মুর্শিদাবাদ আমরা পৌঁছে গেছি, আর আমাদের ট্রেন চলে যাচ্ছে সামনের দিকে নিজের গন্তব্যে। আর আমরা এখান থেকে আমাদের গন্তব্যে যাব। তো বন্ধুরা, আমি মুর্শিদাবাদ চলে এসেছি। মুর্শিদাবাদ স্টেশন থেকে ট্রেন থেকেও নেমে গেছি। আমার পেছন থেকে ট্রেন যাচ্ছে, মাল নিয়ে যাচ্ছে, রেলের কাজ হবে। যাই হোক, মুর্শিদাবাদ স্টেশনে চলে এসেছি। এবার আমরা স্টেশনের বাইরে যাব। ট্রেনটা ঠিক আমাদের পৌঁছে দিল 4:18 ঠিক স্টেশনে আমাদেরকে পৌঁছে দিয়েছে। 10 মিনিট লেট, 8 মিনিট লেট, 8 মিনিট লেট বলা ভুল হচ্ছে আমার। 4:10 আসার কথা ছিল, 4:18 এসছে। তো এবার আমরা স্টেশনের বাইরে যাব, পুরো শহরটায় ঘুরে দেখবো। মুর্শিদাবাদ ঐতিহাসিক শহর, তোমাদেরকে পুরো ইতিহাস দেখাবো, যতটা আমি পারবো তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো স্টেশনের বাইরে যাই, তোমার সাথে দেখা হবে স্টেশনের বাইরে গিয়ে মুর্শিদাবাদ শহরে। স্টেশনের বাইরে আসলেই তোমরা প্রথমে হাজারদুয়ারির এই ছবিটাকে দেখতে পাবে। আর এই হলো স্টেশন, যা খুবই সুন্দর লাগছে, আর মেঘটাও দারুণ ছিল সেই সময়। আর যাই হোক, আমরা একটা টোটোওয়ালার সাথে কন্ট্যাক্ট করে নিই। তোমরাও বাইরে আসলে অনেক টোটোওয়ালা পেয়ে যাবে। আমরা যেই টোটোটাকে বুক করলাম সেই টোটোওয়ালা কি বলছে একবার শোনো। সারাদিনের জন্য বুক করলে কত টাকা? সারাদিনের বুক করলে আমাদের কাছে ক্যাটালগ আছে। হ্যাঁ, ক্যাটালগ দেখবেন, দেখে আপনি কি কি ঘুরবেন না ঘুরবেন সব সমস্ত যে জায়গাগুলো সব দেখা। সারাদিনের প্যাকেজে মানে কোন কোন পয়েন্টগুলো থাকে, কটা পয়েন্ট থাকে? পয়েন্ট তো এখানে 9টা পয়েন্ট আছে। 9টা পয়েন্ট? হ্যাঁ। কি কি পয়েন্ট? পয়েন্ট আছে এখানে আপনার কাঠগোলার বাগান বাড়ি, জগৎসেটের বাড়ি, নসিপুর রাজবাড়ি, নসিপুর মহান্ত আখড়া,
তারপর মির্জাপুরের বাড়ি, মির্জাপুরে 1000 পরিবারের সমাধি, কাটরা মসজিদ, জাহান কোষা কামান, হাজারদুয়ারি। কত টাকা পড়বে বুকিং সারাদিনে? আমাদের এই সব সাইট সিনগুলো সব ঘুরে লাস্ট হাজারদুয়ারি নামিয়ে দেবো। আমাদের 750 টাকা ভাড়া রয়েছে। লাস্টে হাজারদুয়ারি হ্যাঁ স্টেশন না হবে? নট হ্যাঁ স্টেশনে স্টেশনে, হ্যাঁ স্টেশনে নামিয়ে দেবো। যাবো কি? হ্যাঁ নামিয়ে দেবো। আমরা সব কিছু শুনলেই দাদার মুখ থেকে, তোমরা চাইলে টোটো বুক করে কিন্তু ঘুরতে পারো। পুরো স্পট ঘোরার পরে আবার এখানে নামিয়ে দেবে তো? হ্যাঁ। কত টাকা বললে? 750 টাকা। 750 টাকায় ইউনিয়নের রেট 750 টাকা। পুরো স্পট ঘুরিয়ে যা আছে সব মানে রোড গাইড করে আমরা বুঝিয়ে দিয়ে আবার এখানে নামিয়ে দেবো। তো বুঝতে পারলে তোমরা চাইলে কিন্তু এখানে এসে টোটো বুক করতে পারো। তো এবার টোটো বুক করে আমরা ঘুরবো, কী কী দেখবো সব কিছুই তোমাদেরকে দেখাবো। ঐতিহাসিক নবাবদের গেট পেরিয়ে আমরা শুরু করছি মুর্শিদাবাদের ভিডিও। আগেকার দিনে রাজারা এখানে নামাজ পড়তেন, এখন তো রাজারা বেঁচে নেই, তার জন্য এখন আমাদের স্থানীয় যারা আছে তারা এখানে এসে নামাজ পড়ে। আচ্ছা, এই যে গেটটা দেখছো, এই গেটটার নাম ত্রিপুলিয়া গেট। 1736 সালে তৎকালীন নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খান এই গেটটা নির্মাণ করেছিল। এই গেটটা 3টে মুখ হওয়ার কারণে ত্রিপুলিয়া গেট নাম দেওয়া হয়েছিল। স্থানীয় ভাষায় চক গেট নামেও পরিচিত। আর গেটের উপরে যে ঘর দেখা পাচ্ছে, ওখানে মিউজিক বা তৎকালীন সময়ে যা মিউজিক ছিল বাজানো হতো নবাবরা যখন আগমন করতো এখানে। আমরা মুর্শিদাবাদে এত সকালেই পৌঁছে গেছি, এখানে কোনো রাজবাড়ি খোলে না, তাই আমরা এখানে এলাম। মানে আমাদের টোটোওয়ালা যেই দাদা আছে, সেই দাদা আমাদের এখানে নিয়ে আসলো, বললো ভালো ভিউ পাবে, তোমরা ভালো ছবি তুলতে পারবে। তো সত্যি এখানে আসতে বেশ ভালো লাগছে, আর রেল ব্রিজটাও দারুণ। আর এখানে যদি তোমরা আসো সকালে, তোমাদের খুবই ভালো লাগবে। এখান থেকে এবার আমরা যাব নসিপুর রাজবাড়ি। আর এই রাজবাড়িকে তোমরা অনেকেই ডাকাতের বাড়ি বলে জানো। এটা ডাকাতের বাড়ি নাম কেন হলো? এই রাজবাড়িটা নির্মাণ করা হয়েছিল 1888 সালে। রাজা কীর্তিচন্দ্র বাহাদুর এই রাজবাড়ি নির্মাণ করেছিলেন। এই রাজবাড়িটা দেখতে কিন্তু অনেকটা হাজারদুয়ারির মতো, মাপে কিন্তু অনেক ছোট, তাও কিন্তু দেখতে পুরোটাই হাজারদুয়ারির মতো। আর এই রাজবাড়ির ডাকাতি নাম পাওয়ার কারণটা কি ছিল সেইটা তোমাদেরকে একটু বলি। এই রাজবংশের শুরুটা করেছিলেন রাজা দেবী সিংহ। 1750-এর দশকে পাঞ্জাবের পানিপত থেকে এসেছিলেন মুর্শিদাবাদে ব্যবসার উদ্দেশ্যে। রাজা দেবী সিংহ মুর্শিদাবাদে ব্যবসার উদ্দেশ্যে এসে ব্যবসায় ভালো সফল না হলেও রাজত্ব বিভাগে কিন্তু ভালোই সফল হয়েছিল। তৎকালীন সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও দেওয়ান রেজা খানের অধীনে রাজত্ব বিভাগে সাধারণ পদে যোগ দিয়েছিলেন। আমি রাজবাড়ির সাইডে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য, যেহেতু আমরা ভেতরে যাইনি তাই আমি সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সামনেটা রং করা থাকলেও কিন্তু পেছনটা রং করা নেই, আর ভেতরে একটা মন্দিরও আছে। আমরা নেক্সট টাইম যখন এখানে আসবো তখন ভেতরে যাব। আর এই যে ঘরটা দেখছো, এটা কিন্তু ডাকাতের সিকিউরিটি থাকতো, আর ওই হচ্ছে ডাকাতের বাড়ি। রাজা দেবী সিংহ রাজত্ব বিভাগে সাধারণ পদে যোগ দেওয়ার পরে নিজের বুদ্ধি আর চতুরতার কারণে ধীরে ধীরে নিজেকে আপডেট করার পরে রাজা থেকে মহারাজা হয়ে যান। যেমন রংপুর, দিনাজপুর, মুর্শিদাবাদ এরম অনেক বড় এরিয়া জুড়ে কর আদায়ের দায়িত্ব পান। আর কর আদায়ের নাম করে জনগণকে এমন ভাবে লুট করে, ওই কারণে এই রাজবাড়িকে ডাকাতের রাজবাড়ি বলা হয়। আর রাজা দেবী সিংহ মারা যাওয়ার অনেক বছর পরই এই রাজবাড়ি নির্মাণ করা হয়েছিল। সেই লুটের টাকাতে রাজার বংশধরই নির্মাণ করেছিল। ওখান থেকে আমরা চলে এলাম কাঠগোলাপ বাগান বাড়ি দেখতে। আর আমার সামনে যে গেটটা তোমরা দেখা পাচ্ছ, এই সেই রাজকীয় কাঠগোলাপ বাগান বাড়ির গেট। আর এখানে তোমরা অনেক খাবার দোকান তোমরা দেখা পাচ্ছ। তোমরা চাইলে এখান থেকে খেয়ে ভেতরে এন্ট্রি করতে পারো, কারণ ভেতরের বাগানটা এতটাই বড়, তোমাদের ঘুরতে অনেক সময় লাগবে। তোমরা চাইলে এখান থেকে খেয়ে ভেতরে এন্ট্রি করতে পারো। এখন আমি ভেতরে যাব, তোমাদেরকে দেখাও ভেতর থেকে। গেটটা ভেতর থেকেই দেখাচ্ছি। দেখো কত সুন্দর ডিজাইন, আর তখন ভাবো কত সুন্দর ছিল। আর তোমাদেরকে একটা কথা বলি, এই যে কাঠগোলাপ বাগান বাড়ির প্রতিষ্ঠাতাকে তোমরা দুদিকে দেখতে পাবে, দুদিকে বোটও আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা পড়ে নিও। দুদিকে তোমরা দেখতে হবে, তার কারণ হচ্ছে এই বাগান বাড়ির মালিক ছিল দু ভাই। একজনের নাম ধনপত সিং দুগার, আরেকজনের নাম লক্ষ্মীপত সিং দুগার। এই পুরো বাগান বাড়িটাকে আমি তোমাদের ঘুরে দেখাবো। আর এটা কাঠগোলাপ বাগান বাড়ি নাম হলেও গোলাপ গাছ কিন্তু এখানে খুবই কম আছে। যেই গাছগুলো বেশি আছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আম গাছ ভর্তি, তোমরা এখানে প্রচুর আম গাছ দেখতে পাবে। আর আমি আরেকদিকের মূর্তিটা একদম কাছে এসে তোমাদেরকে দেখালাম, তোমরা দেখতেই পেলে। এই কাঠগোলাপ বাগান বাড়ির ভেতরে তোমরা কি কি দেখতে পাবে সবকিছুই তোমরা এই গেটের সামনে যেখানে টিকিট কাউন্টার আছে সেখানে এরকম বোর্ডে দেখতে পাবে। আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। আর এই হলো টিকিট। এই টিকিটটা কেটে আমরা ভেতরে এন্ট্রি করব। ভেতরে এন্ট্রি করার পরে কিছুটা ভিউ এরকম দেখাচ্ছে, তোমরা দেখা পাচ্ছ কত সুন্দর লাগছে এই বাগান বাড়িটাকে। এখানে আসার পরেই তোমরা দেখতে পাবে বাঁ সাইডে গুপ্ত সুড়ঙ্গ আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে বুঝতে পারবে। এই সুড়ঙ্গ দিয়ে কিন্তু তখনকার মানুষরা যাতায়াত করতো, মানে নবাবরা। এখানে দেখো এখন বর্তমানে জল উঠে গেছে আর নিচে মাছও আছে, আমি ওই সাইডে গেলে তোমাদেরকে দেখাবো।
আর এখানের এই যে দৃশ্যটা, সিঁড়ি নিচে নেমে গেছে, নিচে সুরঙ্গ মতন করা আছে, এই দৃশ্যটা কিন্তু অনেক বইয়ে তোমরা হয়তো দেখেছো, যেমন পিকে বইয়ে কিন্তু এরকমই একটা সেম দৃশ্য দেখানো হয়েছিল। আর আমার সামনে এই যে গেটটা চলে গেছে, এর ওপারে গেলে তোমরা অনেক পাখি পক্ষ দেখতে পাবে, অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তোমরা দেখতে পাবে। আর এখানে একটা ছোট্ট বোর্ডও আছে, আমি ভেতরে যাওয়ার পর তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এখানে এই যে সাইডে দেখছো ডান সাইডে, এগুলো দোকান, এখন যেহেতু খোলেনি, আমরা একদম সকালে এসেছি। আর আমার সামনে কাঠগোলাপ বাগান বাড়ির ভেতরে আমরা এন্ট্রি করবো না, আমরা চার সাইডটা ঘুরে দেখবো। এবারে আমরা যাব পাখি ও মাছের ঘর দেখতে। এই গেটটা পার হয়ে গেলেই আমরা অনেক পাখি ও অনেক কালারিং মাছ দেখতে পাবো। তো আমরা যাই, তোমাদেরকেও দেখাবো আমরা কি কি দেখা পাচ্ছি। তো আমি ভেতরে ঢুকে গেলাম, বেশ ফাঁকা, আমরা যেই টাইমে এসেছিলাম অনেক ফাঁকা, তোমাদেরকে প্রথমেই বলেছি। আর এই দেখো ভেতরে অনেক পাখি আছে, আর নেটগুলো এতটাই ঘন, ক্যামেরার লেন্সই ঠিকঠাকভাবে পাচ্ছিল না, তাই আমি আর জুম করে দেখালাম না। যতটা পারছি তোমাদেরকে দূর থেকেই দেখাচ্ছি। তোমরা ভেতরে দেখো অনেক পাখি আছে, আর এখানেও দেখছি এদিকেও পাখি, মানে পুরো এরিয়াটা অনেক পাখি আছে। আমি ওই সাইডেও যাইনি, গেলে আরো অনেক পাখি দেখতাম। আর এই যে মাঝখানে জল আছে, এখানে তোমরা বিভিন্ন ধরনের রঙিন রঙিন মাছ দেখতে পাবে ও ট্যাটেল দেখতে পাবে। তো আমি যতটা তোমাদেরকে দেখানো সম্ভব ক্যামেরায় দেখাচ্ছি। মাঝখানে আলো আসছে দেখা পাচ্ছ তোমরা, সেই কারণে খুব একটা বোঝা যাচ্ছে না, যতটা বোঝা যাচ্ছে তোমরা দেখে নাও। আর আমি যে বললাম ওই সাইডে পাখি আছে, মানে এই যে রুমটা আমি ঢুকেছি এর ঠিক পিছনে আরো বড় বড় পাখি আছে, সেখানে আমি যেহেতু যাইনি তোমাদেরকে দেখালাম না। এখান থেকেই আমরা বাইরে গিয়ে আমরা অনেকটা ঘুরবো, তাই আমরা ওদিকে আর গিয়ে সময় নষ্ট করলাম না। তোমরা চাইলে কিন্তু ওই সাইডে যেতে পারো ও আরো অনেক কিছু দেখতে পারো। কাঠগোলাপের বাগান বাড়িতে এসছি আর গোলাপ গাছ দেখবো না, এটা তো হতে পারে না। শুরুতে তোমাদেরকে তো দেখালাম যে কত আম গাছ, আমি ভাবছিলাম হয়তো গোলাপ গাছ এখানে নেই, শুধু নামই কাঠগোলাপ, কিন্তু না, এখানে এখনো বর্তমানে অনেক গোলাপ গাছ আছে। এই যে গোলাপ গাছগুলো দেখছো, আমরা এমন সময় এসছি একটাও গাছে গোলাপ নেই, তাও এখানে একটা আছে ছোট মতন। এখানে বিভিন্ন কালারের অনেক গোলাপ ফোটে, ঠিক আছে। তোমরা অন্য সময় আসলে তোমরা গাছে কিন্তু গোলাপ ভর্তি দেখতে পাবে। আমরা এসছি বর্ষাকালে, শুরু থেকেই তোমরা হয়তো দেখছো যে বৃষ্টি কতটা হয়েছে আজকের। আর এখানে আসার পরেও হালকা হালকা আকাশ মেঘলা ছিল, কিন্তু আকাশটা ওয়েদারটা বেশ পরিষ্কার। আর এই হচ্ছে বাগান বাড়িটা, দেখো। এই বাগান বাড়িতে কিন্তু আমরা যাব না, মানে ভেতরে যাব না, সামনে থেকে তোমাদেরকে দেখাবো। আর এখানে একটা লেখা আছে, এটা তোমরা ফলো করবে। এদিকে এসো, এখানে একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাই। এই গাছটাকে দেখো, এই গাছটা এত সুন্দরভাবে এখানে গোল হয়ে আছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে গাছটাকে দেখছো না, এই গাছটা খুবই সুন্দর লাগছে এখানে, খুবই সুন্দর। আর এদিকে এসে আমরা সেই সুরঙ্গর পেছন দিক দিয়ে উঠছি, ঠিক আছে। এসো তোমাকে দেখাই। আমি এখানে পিছন দিক দিয়ে উঠছি, তোমরা যদি বাচ্চাদের নিয়ে আসো সাবধানে রাখবে, তোমরা কেউ পিছন দিয়ে ওঠার চেষ্টা করবে না, কারণ এখানে একবার স্লিপ খেয়ে যদি নিচের দিকে পড়ে যাও তাহলে খুব বড় ক্ষতি হয়ে যেতে পারে, তো এই রিস্কটা কেউ নিও না। এখানে আমি একটু বসবো, কারণ অনেকক্ষণ ধরে হাঁটছি আর ভাল লাগছে না, তাই একটু বসবো। তুমি এক কাজ করো, কুয়াটাকে দেখাও। এই কুয়াটাকে এখান থেকে কতটা ভয়ঙ্কর খালি লাগছে দেখো। একসময় কিন্তু এখানে নবাবরা, আর এই যাই হোক এইখানে এই যে দুটো দেখছো দু সাইডে, এখানে হয়তো দড়ি লাগানো হতো। আর একসময় এখানে নবাবরা তাদের বেগমরা আসতো আর দাসীদেরকে দিয়ে জল তোলাতো। আর বর্তমানে এই কুয়াতে এখন মাছ ভর্তি, তোমরা কাছে আসলে দেখা পাবে, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না। তোমাদেরকে একটু এই রাজবাড়ি, আর এই রাজবাড়ির সামনে ঝিল আছে, ঝিলের চার সাইডে রাজঘাট আছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি, তোমরা ভালোভাবে দেখতে থাকো। আমি এবারে বাগান বাড়ির সামনে চলে এসেছি, তোমাদেরকে সামনে থেকে ভিউটা দেখাচ্ছি। দেখো এই রাজবাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই রাজবাড়ির সামনে যে ঝিলটা আছে, চার সাইডে কিন্তু অনেকগুলো ঘাট আছে, আর মেন ঘাট হচ্ছে ওই বাগান বাড়ির সামনে, যেটা ওটাই হচ্ছে মেন ঘাট। আর এখানে মনে হয় কিছু একটা করা হতো তখনকার সময়, মঞ্চ মতন করা আছে।
ওখান থেকে আমি চলে এলাম এবারে সামনে একটা মঞ্চের মতন, তোমরা হয়তো দেখা পাচ্ছ হালকা করে, আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি। আমি অন্য জায়গায় যাবো, ওখানে গেলাম না, ওখানে বাইজিদের নাচাতো আর রাজারা দেখতো। আর যাই হোক, এখানে একটা রহস্যময় গাছ আছে, সেই গাছটা তোমাদেরকে দেখাবো। এখানে তোমরা এই যে গাছটা দেখছো, এই গাছটা কিন্তু অনেক পুরানো। এখানে একটা ডাল শুয়ে আছে, এই গাছটার এই যে ডালটা শুয়ে আছে, ধারণা করা হয় এই ডালটাই 25 বছর আগে এভাবেই পড়ে গেছিল, আর এভাবেই গাছটা কিন্তু বেঁচে আছে। আর মাঝখানে দেখো গাছটার কিন্তু কিছুই নেই, সব কাঠ খারাপ হয়ে গেছে, তবুও কিন্তু গাছটা দাঁড়িয়ে আছে। আর ধারণা করা হয় এই গাছটা 300-400 বছর আরো আগের হবে। ওই ঐতিহাসিক গাছটার ঠিক সামনেই তোমরা আসলে রহস্যময় গাড়ি দেখতে পাবে। আর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখান থেকে দেখো, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো এই গাড়িগুলো কতটা পুরনো হতে পারে। আমি এবার সামনে থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো এই গাড়িগুলো কিন্তু এখনকার না, আর তোমরা এখনকার সময়ে কোনো রোডে দেখতেও পাবে না। এই গাড়িগুলো হচ্ছে সেই নবাবী সময়ের গাড়ি। আর এই কাঁচের ঘরের ভিতরে আমি অনেক চেষ্টা করছিলাম যাতে তোমাদের দেখাতে পারি, কিন্তু মোটে পারছিলাম না, এখান থেকে ভালোভাবে দেখাতেই পারছিলাম না। তো আমি বুদ্ধি করে আমি বলি সাইডের দিকে যাই, দেখি যদি দেখা যায়। তো সাইডের দিকে গেলাম, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সাইডে আসতে অনেকটা পরিষ্কার। এর ভিতরে ঘোড়ার গাড়ি আছে, একটা পালকি আছে, আর ওই রহস্যময় গাড়িটা আছে, সেই তখনকার সময় নবাবদের সময়ের গাড়ি ওটা। এই কাঠগোলাপ বাগান বাড়ির সর্বশেষ তোমরা যেটা দেখতে পাবে, একদম শেষে আসলে তোমরা এই সুন্দর মন্দিরটাকে দেখতে পারবে। তার সাথে এখানেও একটা ঝিল আছে, যা বেশ লম্বা আর সুন্দরই দেখাচ্ছে। আর সাইডে এই গাছগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। আর এখানেও অনেক গোলাপ গাছ আছে, আমি দেখা পাচ্ছি, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত যেই সময় এসেছি বর্ষাকাল, ওই জন্য একটাও গোলাপ ফুল ফুটে নেই, তাই দেখাও পাচ্ছি না, তোমাদেরকেও দেখাতে পারছি না, দুঃখিত। আর মন্দিরটার সামনে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ নয়, তাই তোমাদেরকে ভেতরটা দেখাতে পাচ্ছি না। তো আরও অনেক ঐতিহাসিক জিনিস আমরা দেখবো, কিন্তু এখনো শেষ হয়নি, কিন্তু দেখবো নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।